সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় মূল্যবোধের অবক্ষয়, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, মাঝখানে আছেন আনোয়ারা সৈয়দ হক ও কথা সাহিত্যিক ও মনোবিজ্ঞান মনোচিকিৎসক, এবং ওই পাশে আছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক তথ্য কমিশনার। এছাড়াও দর্শক আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের বক্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। ফায়ারম্যান সোহেল রানাকে বিরচিত বিদায়, সহকর্মীদের হাহাকারে হৃদয় বিদারক পরিস্থিতি, গ্রামের বাড়ি কিশোরগঞ্জে দাফন সম্পন্ন। আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়, ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকরা। আটককৃতদের 4 জন 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে ঘরের ভেতরে আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ, জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র, পুনর্বাসনের উদ্যোগ। এবং অনিয়ম আর অব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ কক্সবাজার বিমানবন্দর, রানওয়ের উপর দিয়ে অবাধে চলাচল করছে মানুষ, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। আপা, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এখন যে অবস্থাটা, যে আপনি তো শুনলেন যে ফেনীতে যে ঘটনাটা ঘটেছে, মাদ্রাসার শিক্ষার্থী যার অবস্থা খুব করুণ অবস্থায় আছে, এখন লাইফ সাপোর্টে আছে, তো তার যে ঘটনাগুলো ঘটছে এখানে শুধুমাত্র এখন দেখেন মাদ্রাসা, বাকি মাদ্রাসাও হচ্ছিল, কিন্তু এটা এমন পর্যায়ে চলে গেছে যে আগে বলা হতো সমাজের বিশৃঙ্খল বা এমন সব লোকজন এইটা করছে, তাদের মধ্যে মূল্যবোধ নাই বা এরকম। এখন শিক্ষা প্রতিষ্ঠানে একদম বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে একদম প্রাইমারি শিক্ষা, মানে যে স্কুল, সেখানে পর্যন্ত এটা বিস্তার করছে, এবং নিয়মিত বিরতিতে কিন্তু এখন প্রাইমারি স্কুলগুলোতেও এই ঘটনাগুলো শিশু নির্যাতনের শিকার হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এখন দেখেন মনে করেন যারা শিক্ষক, তাদের মানে তারাও যদি এই জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে তো স্বাভাবিকভাবে মানুষ বলতেই পারে শিক্ষার লোকগুলো যারা আলোকিত করে তারা যদি এরকম করে, তাহলে আমাদের সমাজ কোথায় আছে? ধন্যবাদ। আপনারা আজকে আলোচনার যে প্রতিপাদ্য রেখেছেন সেটার নাম দিয়েছেন মূল্যবোধের অবক্ষয়। কাজেই আমরা বুঝতেই পারছি যে নিশ্চয়ই মূল্যবোধের একটা বিরাট বড় অবক্ষয় হয়েছে বলেই আজকে এই বিষয়টা আলোচনায় এসেছে। এবং আমরা মূল্যবোধের অবক্ষয় নিয়ে এত বেশি উদ্বিগ্ন, এত বেশি চিন্তিত হচ্ছি, যেটা আপনার প্রাথমিক বক্তব্যের মধ্যে দিয়ে এসেছে, যে শিক্ষক সম্প্রদায়, যাদেরকে শুধুমাত্র ছাত্রছাত্রীরা না, ছাত্রছাত্রীর মা বাবা, অভিভাবক যারা আছেন তারাও মনে করেন হ্যাঁ, শিক্ষক সম্প্রদায় এমন একটা সম্প্রদায় যার সম্মানের কোনো সীমা পরিসীমা ছিল না। এবং বিশেষ করে আমাদের সমাজে, প্রাচ্যের সমাজে কিন্তু শিক্ষকের একটা গুরু, যিনি আমাদেরকে জ্ঞান দান করেন, যিনি আমাদেরকে আলোর পথে নিয়ে যান, আলোর মুখ দেখান, যাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, নানা অভিধায় তাদেরকে আমরা অভিহিত করি। এই কারণে যে তাদের যে একটা অবস্থান ছিল সমাজে, তারা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছু ভালোর তারা একটা দৃষ্টান্ত আমাদের সামনে শিক্ষক সমাজ ছিলেন। এখন সেই জায়গায় যখন এই ধরনের, তাদের দ্বারা যখন এই ধরনের অন্যায়, অবিচার, অপরাধ ঘটছে, ধিকৃত অপরাধগুলি ঘটছে, তখনই আমরা ভীষণভাবে বিচলিত হচ্ছি যে তাহলে আমরা কোন সমাজে বাস করি, যে শিক্ষকও যদি এরকম আচরণ করতে পারে। তবে একটা বড় কথা হলো যে শিক্ষকরা তো সমাজের বাইরের কেউ না, এই সমাজ থেকেই তারা আসছেন, এই সমাজেরই সদস্য তারা। এবং একটু আগে আরেকটা চ্যানেলও এটা নিয়ে কথা হচ্ছিল যখন, তখন এই বিষয়টাও আলোচনায় এসেছে যে আসলে এখন শিক্ষক হচ্ছেন কারা। আমি যথাযথ সম্মান রেখেই বলতে চাই যে যারা বিশেষ করে প্রাইমারি, একদম প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষক হচ্ছেন, উচ্চ পর্যায়ে হয়তো এটার একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের মধ্যেও সংক্রমিত হয়েছে এই অন্যায় আচরণের প্রবণতাগুলি। কিন্তু যেটা হয়েছে যে কেউ কিন্তু নিজের ইচ্ছায় শিক্ষক হচ্ছেন না। বিশেষ করে আবারও বলি যে প্রাথমিক পর্যায়ে যেটা হয়, যে যারা পড়াশোনা করে একটা পর্যায় পর্যন্ত এসেছেন, পরীক্ষা দিয়ে পাশ করেছেন, যারা সরকারি চাকরিতে ঢুকতে পারেন নাই, কিংবা যেটা আমাদের সমাজে এখন যাদের যেই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে খুব দাম দেওয়া হয়,
ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি কিংবা এখন যারা ব্যাংকে চাকরি করেন, বিবিএ, এমবিএ ইত্যাদি বিষয়গুলি পড়েন, যারা ওই জায়গায় ঢুকতে পারেন নাই তারাই যে প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছেন। তার মানে তারা কিন্তু শুরুই করেন অনিচ্ছা থেকে একটা কাজ, এবং যেই কাজটা অনিচ্ছা থেকে করেন সেখানে কিন্তু অনেক রকম গলদ, অনেক ফাঁকফোকর হয়ে যেতেই পারে। সেখানে কোনো যে আমি একটা অঙ্গীকার থেকে এসেছি এই কাজটা করতে, সেরকম মনোভাব নিয়ে তো তারা যাচ্ছেন না। তাদের নিজেদের মধ্যে প্রথম থেকে একটা ব্যর্থতার গ্লানি নিয়ে যাচ্ছেন, একটা হতাশা নিয়ে যাচ্ছেন, আর কিছু হতে পারলাম না, এখানে এলাম। এবং সেই জন্য প্রথম থেকে যে বিষয়টা দাঁড়ায়, অর্থনৈতিক দুর্নীতিগুলি তাদের মধ্যে ঢুকতে থাকে। তারা সময় মতন স্কুলে যান না, এগুলি নিয়ে প্রচুর আমাদের খবর আসে যে সময় মতন স্কুলে যান না, সময় মতন পড়ান না। এবং সামগ্রিকভাবে আজকাল যে বিষয়টা আমরা দেখতে পাই যে যে কোনো প্রতিষ্ঠানে, সেটা প্রাইমারি স্কুল হোক, শহরের স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, একটা কমিটিতে ঢোকা, পরিচালনা পরিষদে ঢোকা, সেটা কিন্তু হয়ে গেছে একেবারে বাণিজ্যিকভাবে, কিংবা যাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে। সামাজিকভাবে যারা আগে যেটা হতো যে যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, যারা শিক্ষা নিয়ে কাজ করেছেন, তারা কিন্তু বিদ্যালয়ের কমিটির সদস্য হতেন। এখন আপনারা এক একটা বিদ্যালয়ের কমিটির সদস্যদের দেখেন, আবারও আমি বলছি, আমি যথাযথ সম্মান রেখে বলতে চাই, নিশ্চয়ই ব্যতিক্রম তাদের মধ্যে আছেন, কিন্তু মূলত কারা যাচ্ছেন? যাদের ওই ধরনের প্রতিপত্তি রয়েছে, তারা কোনো না কোনোভাবে প্রতিপত্তি খাটিয়ে ওই সমস্ত কমিটিতে ঢুকছেন। এবং প্রত্যেকটা বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, তারপরে স্কুল, যেটাকে আমরা বলি যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষা সংক্রান্ত প্রচুর দুর্নীতির খবর আমরা পাই। আমি যেহেতু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সঙ্গে যুক্ত আছি, আইন ও সালিশ কেন্দ্র একটা মানবাধিকার সংগঠন চালিয়েছি, প্রচুর দুর্নীতি কিন্তু এগুলির মধ্যে হচ্ছে। তো এই যে দুর্নীতিবাজরা যখন বিদ্যালয় পরিচালনার দায়িত্বে গেছেন, তারা যাদেরকে নিযুক্ত করছেন কিংবা নিয়োগ দিচ্ছেন, তারা কিন্তু তাদেরই মানুষ। সেখানে ভালো মন্দর কোনো বাছবিচার নাই। কারা তাদেরকে সমর্থন দেবে কমিটিতে আসার জন্য, যখন নির্বাচন হবে কারা তাদের পাশে দাঁড়াবে, সেই সমস্ত মানুষকে দিচ্ছেন, যাদের মাধ্যমে তারা এই দুর্নীতিগুলি করতে পারেন তাদেরকে সেখানে নিয়োগ দিচ্ছেন। অতএব এরা কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে একটা চক্র সেখানে তৈরি করছেন। আজকে বিদ্যালয়গুলিতে যে যৌন হয়রানি কিংবা বাচ্চাদেরকে যে মারধর করা, কর্পোরাল পানিশমেন্ট আমরা যেটা বলি, কিংবা অন্য রকম ভাবে অত্যাচার করা, শুধু মেয়ে শিশুরা যে যৌন হয়রানির শিকার হচ্ছে তা না, ছেলে শিশুরাও হচ্ছে। এই সমস্ত বিষয়গুলির কোনো বিচার আচার কিছুই হয় না। এই কারণ এগুলি দেখার দায়িত্বে যারা আছেন, তারা নিজেদের সেই মৌলিক যে কতগুলি নীতি মেনে চলা, দায়িত্ব পালন করার যে ব্যাপারটা, সেটা করেন না। তার কারণে যখন এই ধরনের ঘটনাগুলি হয়, আজকে নুসরাত খুবই কষ্টের মধ্যে আছে। আমরা সবাই কায় মনোবাক্যে প্রার্থনা করছি যে নুসরাত আমাদের মধ্যে ফিরে আসুক। কিন্তু নুসরাত যে সাহসটা করে সেই নালিশটা দিয়েছে, আমি নিশ্চিত যে আজকে যদি একটা হিসাব চালানো হয়, দেখা যাবে যে অনেক মেয়ে নুসরাতের মতন এরকম অভিজ্ঞতার শিকার হচ্ছে, ছেলেরাও হচ্ছে, কিন্তু তারা সাহস করে কথা বলছে না। এবং নুসরাতের এই ঘটনাটা আরো সবাইকে ভয় পাইয়ে দেওয়ার একটা ব্যাপার। আপনি তো শিক্ষাবিদ একদম, মানে ডক্টর সাদিকা আহলে, এখানে হলো যে শুধুমাত্র খালি বলা হচ্ছে যে নুসরাত তার মানে অধ্যক্ষ যিনি এটা করেছেন, এর পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো লোক ছিল, একটা কমিটি বানাই দেওয়া হয়েছে প্রতিবাদ করার জন্য। কয়েকদিন কিন্তু এটা হয়েছে, মানববন্ধন ওই পক্ষ থেকে করা হয়েছে। তার মানে টোটাল একটা সিস্টেমের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। কেন, কার কাছ থেকে বিচারটা পাবে? না না, বিচারের জন্য যে একটা মানে একজনের কাছে আমাকে যেতে হবে তা নয়। তবে আপা যে কথা বলছিলেন, ওনার কথার বক্তব্যের রেশ ধরে আমি বলি যে আমাদের হাইকোর্টে কিন্তু একটা নির্দেশ দেওয়া আছে যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে, সেটা সরকারি বেসরকারি সকল জায়গায় কিন্তু যৌন হয়রানি যদি ঘটে, সেখানে প্রতিবাদ করার জন্য একটা কমিটি গঠন করতে হবে। এবং সেই কমিটির আহ্বায়ক হবে কিন্তু একজন নারী, এবং 3 জন নারী থাকবেন, 2 জন পুরুষ সদস্য থাকবেন। এবং আমরা আজকে যে কেসটা, একজন বাইরে থেকে আসতে হবে। এখন আমরা যে কেসটা নিয়ে আজকে এখানে কথা বলছি, সেটা হচ্ছে একটা মাদ্রাসা, এবং এখানকার অধ্যক্ষ সম্পর্কে যা কিছু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে এটাই প্রথম ঘটনা নয়। তো সে কিন্তু অনেক নারী ছাত্রীকে শ্লীলতাহানি করেছে, আর কি কি করেছে আমরা এখনো জানি না। এই মেয়েটি, যেটি বাংলাদেশের একটি প্রতীক, একটা ছোট একটি মেয়ে, আমি মনে করি যে এখন আমরা যে কাজগুলো করছি, নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা করা, যৌন হয়রানি হলে কথা বলা, ইভটিজিং হলে কথা বলা, স্কুলে, বাসে, আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকলে বা রাতে বাড়ি ফেরার পথে ইত্যাদি সকল জায়গায় কিন্তু নারীরা এখন মুখ খুলেছে। আগে অনেকে আমরা বলতাম যে গণমাধ্যম কম ছিল, এত ছিল না, মানুষ রিপোর্ট করতো না। এখন গণমাধ্যমও অনেক বেশি আছে, আমার হাতে স্মার্টফোন আছে, আমি কিন্তু খবর দিতে পাচ্ছি।
আর একটা বিষয় যে আমাদের যে একটা ইতিবাচক দিক যে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমরা অনেক বেশি নারীদেরকে ইনসেন্টিভ দিচ্ছি। প্রাইমারিতে আমরা ফ্রি করে দিয়েছি, সেকেন্ডারিতে, টারশারিতেও মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও আপনি দেখেন যে যখন আপনি ডেটাটা পাশাপাশি রাখছেন তাদের প্রতি কি না হচ্ছে, কি ধরনের অমানবিক নির্যাতন হচ্ছে, কিন্তু নারীরা কিন্তু চুপ করে নেই। এই নুসরাতকে আমি স্যালুট করি, সে বারবার বলেছে আমি নালিশ দিচ্ছি, আমি প্রতিবাদ করছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ করছি। এখন আমরা যেটা বলি যে আমরা একটা তাত্ত্বিকভাবে বলি যে মেয়েদেরকে আমরা ধরেই নেই যারা শান্ত, কথা বলবে না, প্যাসিভ। মেয়েরা কিন্তু এখন একটা অ্যাক্টিভ এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ হয়ে গেছে এবং নুসরাত হচ্ছে সেই প্রতীক। কিন্তু তাকে 75% বার্ন নিয়ে সে এখন কাতরাচ্ছে বার্ন ইউনিটে। এবং আপনি বলছিলেন যে সিঙ্গাপুরের সাথে একটা কনসালটেশন হচ্ছে, আমরা জানি না আপা আপা আল্লাহর কাছে চাইলেন, আমরা তার প্রাণ ভিক্ষা চাচ্ছি, কিন্তু আমরা জানি না, কেননা মেডিকেল সায়েন্সের একটা ব্যাপার আছে যে একটা বার্ন ভিকটিম ধীরে 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 তার সব ইয়েগুলো ভিতর দিকে চলে যায়। তো এই জায়গাটায় আপা যে কথাগুলো বলছিলেন যে আপনি একজনের কাছে তো বিচার যেতে পারেন না, বিচারটার জন্য কমিটি হতে হবে। বিচারের জন্য সেই ফেনীতে উপজেলা চেয়ারম্যান আছে, ডিসি আছে, আপনার মহিলা পরিষদ আছে, বিভিন্ন জায়গা আছে। আমার কাছে যখন যেটার অ্যাক্সেস আমি সেখানেই যাব। এবং তারা মানববন্ধন করেছে সবকিছুই, এবং তারা জিডিও করেছিল। মেয়েটির ভাই তার সাথে প্রতিনিয়ত যাতায়াত করছিল পরীক্ষার জন্য। পরীক্ষার সময় তাকে যখন তার ভাইটি ঢুকতে চেয়েছে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাকে যখন ঢুকানো হয়েছে। তাহলে আমার প্রশ্ন, পুরো হোল সিস্টেম কাজ করেছে। ওই 4টা মানুষ যে বোরখার আড়ালে কারা ছিল আমরা এখনো জানি না, সে একটি নাম বলেছে শম্পা। তাহলে ওই 4 জন কেমন করে ঢুকলো, তারা কেমন করে ছাদে উঠলো, তারা এত বড় কেমন করে সাথে নিল? অর্থাৎ এই বিষয়গুলো খতিয়ে দেখার আমার মনে করি। এবং যে অধ্যক্ষ তাকে কিন্তু ধারা 54-এ অ্যারেস্ট করা হয়েছে, সে কারাগারে বসে আছে, তাকে কেন প্রশ্ন করা হচ্ছে না, তাকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না? এবং আমরা একটু আগে অফেয়ারে আসার আগে কথা বলছিলাম, আপা আইনজীবী আপা আরো ভালো করে বলতে পারবেন সুলতান আপা, যে এই 54-এ আপনি হয়তো এখন কদিন পরে আমরা শুনবো ওনাকে অন্য একটা মামলা দেওয়া হয়েছে। এবং এই জায়গাটায় যে রাজনৈতিক যে প্রভাব, এটা কিন্তু খুবই একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনি যদি এটাকে অ্যাবিউজ বলেন, আমরা শিক্ষকরাও কিন্তু, নারী শিক্ষকরা বিভিন্নভাবে আমরা অ্যাবিউজড হচ্ছি, এবং সেটাও কিন্তু আবার ছাত্রীরাও হচ্ছে। সেটার লেভেলটা অন্যরকম। এখন কিন্তু কায়দা কানুন ভিন্ন হয়ে গেছে। আপনার চরিত্র আমি হনন করব, আপনার বাবা মাকে নিয়ে আমি বাজে কথা বলবো, আপনার ভাই বোনকে নিয়ে বলবো, আপনার পারিপার্শ্বিকতাকে নিয়ে বলবো, এবং ফেসবুকে আমি যা না তাই সে তথ্য না নিয়ে, এবং কাদেরকে দিয়ে আমি করাচ্ছি। একটা খুব সুন্দর জায়গা এখানে বের হয়েছে এই নুসরাতের ব্যাপারে, এবং সেটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আমি দেখলাম, বরিশাল না গোপালগঞ্জে। সব জায়গায় কিন্তু দেখবেন যে একটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, যে ফিউডাল যে মাইন্ডসেটটা ছাত্র শিক্ষকের মধ্যে, সেটি কিন্তু কিছু কিছু শিক্ষক, সবাই না, সাধারণীকরণ আমি করব না, আমার ম্যাক্সিমাম শিক্ষক ভালো দেখেই বিশ্ববিদ্যালয়গুলি চলে। কিন্তু যারা এই অসদাচরণ বা অপ্রত্যাশিত ব্যবহার করে তাদের সংখ্যা কম হলেও তাদের একটা জায়গায় বেশি জোর, সেটা হচ্ছে রাজনীতি। এবং এই জায়গাটাই কিন্তু আমি মনে করি যে সবকিছুর আমার সদিচ্ছাটা দরকার। সেই সদিচ্ছা যতক্ষণ আমার আসবে না, রাজনৈতিক প্রশাসনিকভাবে বলি, জাতীয় রাজনীতি থেকে বলি, কোনোভাবেই আপনি কোনো হত্যাকাণ্ড, কোনো অ্যাসিড ভিকটিম বা এই যে কেরোসিন ঢেলে দেওয়া বা ইত্যাদিভাবে একজন নারীকে, বিভিন্ন বয়সের নারীকে যে হয়রানি হেনস্থা করা হচ্ছে, এটা বন্ধ করা খুব কঠিন। একটা কথা খালি একটু পরিষ্কার করি, যেটা জানা দরকার, যে এই অধ্যক্ষের বিরুদ্ধে নুসরাত কিন্তু নালিশ করেছে তার শ্লীলতাহানির জন্য, এবং নারী ও শিশু নির্যাতন তার মা করেছে, সেই আইনেও কিন্তু ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যায়। সেটা না করে পুলিশ তাকে সেকশন 54-এ নিয়ে গেল কেন? যে কথাটা সাদিকা বলার চেষ্টা করেছেন, এটা কিন্তু একটা জরুরি ব্যাপার। এবার আপনি আমাকে বলেন আনোয়ার আপা, যে মানসিক অবস্থাটা আসলে কি, মানে যখন এই ধরনের এই লেভেলের লোকজন এটার মধ্যে ইনভলভ হয়ে যায়, সমাজে কোনো না কোনো জায়গায় তো অবক্ষয় হচ্ছে। দেখুন, আমরা সবকিছু বলছি, আইনের কথা বলছি, সমাজের কথা বলছি, পরিবারের কথা বলছি। আজকেই আমার কাছে একটি মা এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। উনি বললেন তিনি তার মেয়েকে, তার মেয়ের বয়স মাত্র 10 বছর, এক স্কুল থেকে ছাড়িয়ে, না মেয়ে স্কুলে যেতে চায় না, কেন যেতে চায় না বারবার জিজ্ঞাসা করার পরে সে কাঁদতে কাঁদতে বলল যে তাকে ক্লাস টিচার তাকে একটা খারাপ প্রপোজাল দিয়েছে, এবং তার আগে
আরেকটি মেয়ে ওই স্কুল ছেড়েছে, সেই স্কুলের টিচার ওই বাথরুমের মধ্যে, ছোট ছোট মেয়ে কিন্তু তারা বাথরুমে যায়, সেই বাথরুমে সে একটা ভিডিও, ছোট্ট একটা মোবাইল ভিডিও রেখে দিয়েছে যে ওটা যাতে ছবি তোলার জন্য, এবং সেই ভিডিওটা দেখার পরে সেই মেয়েটি ভয়ের চোটে সেই স্কুল ছেড়ে দিয়েছে। এবং এই মেয়েটি না বুঝে সেখানে গিয়েছে, গিয়ে দেখে খারাপ প্রপোজাল, সে আর স্কুলে যেতে চায় না। আর ছোট ছোট বাচ্চারা কিন্তু বাবা মাকে কখনোই যৌন হয়রানির কথা বলতে পারে না। নুসরাত একটু বড় হয়েছে বলে বলতে পেরেছে, যদি 8-9 বছরের বাচ্চারা হয় ওরা কিন্তু বলে না, ওরা মনে করে এটা বললে বাবা মা ওদেরকে না, বাবা মাই বলবে তুই খারাপ বলবে, ওই ভয়তে তারা বলে না। শুধু আমরা মানুষের মনে কথা চিন্তা করছি না, এই যে প্রযুক্তির অপব্যবহার আমাদের মানুষের চৈত্যস্খলনে ভীষণ সাহায্য করছে। আপনি দেখবেন আজকাল 2টোর আগে কোনো মানুষ ঘুমায় না, বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েরা এবং মেয়েরাও অনেকে ঘুমায় না, ছেলেরা অনেকে ঘুমায় না, সারা রাত জেগে তারা যে কি দেখে আমরা কিন্তু জানি না। তারা যেটা দেখে অধিকাংশ কিন্তু পর্নোগ্রাফি। এই সমস্ত পর্নোগ্রাফি যদি ক্রমাগত মানুষ দেখে তাদের ভেতরে মানসিক বিকৃতি অবশ্যই আসবে। আরেকটা কথা মনে রাখবেন, পিডোফাইলাক বলে একটা টার্ম আছে আমাদের সাইকোলজিতে। পিডোফাইলাক কারা? তারাই সেই সমস্ত শিশুদের কাছে যায় যারা মূলত তাদের ভেতরে সেক্সুয়াল প্রবণতা আছে, ছোট ছোট ছেলে মেয়েদের কিনে মোলেস্ট করা, তাদেরকে অপমান করা, শারীরিকভাবে নির্যাতন করা, এই সমস্ত লোকগুলোই কিন্তু এই সমস্ত বিদ্যালয়ে যায়। সুতরাং এদেরকে পোস্টিং দেওয়ার আগে কোনো মনোবিশ্লেষণমূলক কোনো অ্যাসেসমেন্ট, কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো সাইকোলজিস্ট এইসব স্কুলের 10 মাইলের মধ্যে নাই। তারা কোনোদিন এসব স্কুলে যায়ও না, এসব টিচারদের সঙ্গে কথা বলে না, তাদেরকে অ্যাসেসমেন্ট করে না। আমার তো মনে হয় যে কোনো এইরকম প্রাইমারি স্কুলের টিচারদেরকে বা সেকেন্ডারি স্কুলে প্রত্যেকটা টিচারের একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হতে হবে বাই সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ এই লোকটি ছোট ছোট শিশুদের পড়ানোর উপযুক্ত কিনা, তার মনের ভিতরে কোনো মনোবিকলন আছে কিনা, এটা না দেখেই কিন্তু আমরা ওই যে পয়সার অভাবে চাকরি পায় না, লেখাপড়া করে ভালো স্টুডেন্ট না, ঢুকে পড়ছে র্যান্ডম। এইটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এটা আমার শিশু বরং স্কুলে যাক বা না যাক সেটা বড় কথা না, সে যাতে সুস্থ মনের হয়ে গড়ে ওঠে সেইটা আগে দেখা দরকার। এইসব শিক্ষকরা কিন্তু মুড়ি মুড়কির মতো এসব প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে, তাদের কোনো প্রকার অ্যাসেসমেন্ট হয় না এবং তাদের মানসিক কোনো অ্যাসেসমেন্ট হয় না। তারা পলিটিক্সের মাধ্যমে, তারা টাকা পয়সা দিয়ে এটা সেটা করে ঢুকে পড়ছে। একবার ঢুকে পড়ে তখন তাদের মনে চরিতার্থ বাসনা, এই যে ভদ্রলোক এখন জেলখানায় বসে আছে, ভদ্রলোক বলতে আমার খারাপ লাগে, তিনি যে বসে আছেন তার উদ্দেশ্য হয়তো ছিল মেয়েদেরকে মোলেস্ট করা, এটা আগেও করেছেন, জানেও সবাই, তারপরেও কচি কচি মেয়েদের স্কুলে মাদ্রাসায় তাকে রাখলো কেন? ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে, কথা বলতে পারতো না, কথা বলতে পারতো না, তাকে সুযোগ দেওয়া হয়েছে। এবং যারা বোরখা পরে তাদেরকে, তার মানে তারা হচ্ছে একটা গ্যাং। এবং যেসব মেয়েরা তাকে ডেকে নিয়ে গেছে তারাও হয়তো তার কুক্ষিগত হয়ে গেছে এই ভদ্রলোকের, এবং তার কথা অনুযায়ী তারা কাজ করছে, তারা ব্রেন ওয়াশড হয়ে গেছে। আমরা তো জানি না, তাদেরকে দিয়ে মানববন্ধন করা হয়েছে এবং গ্রুপ না না তাদেরকে পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়া হয়েছে, তাদেরকে পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়া, তাহলে সেই মেয়েদেরকে নৈতিকতা বোধ এটারই ভিকটিম, তাকে ডেকে নিয়ে যা বলা হয়েছে আমি পরীক্ষার আগে আধা ঘন্টা আগে তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিই। তাহলে চিন্তা করেন যে নৈতিকতা বোধ তাদের পদদলিত করা হয়েছে। এবং পরীক্ষা পাশের জন্য এই সমস্ত মেয়েরা তারা কোন বাবা মার ঘর থেকে এসছে যে এরকম খারাপ প্রপোজালে তারা রাজি হয়েছে? তাহলে বুঝতে হবে যে আমাদের সামাজিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, সবচেয়ে বড় কথা আমার মনের দিকে তাকাতে হবে। কারণ আজকে একটি খবর কাছে পড়লাম, একটি ছেলে ওই যে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দিয়েছে, ও অগ্নি নির্বাপক ছেলেটি। হ্যাঁ, এরকম মানুষও আছে আমাদের দেশে। আবার কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় দেখলাম যে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে মসজিদে বহু মুসল্লি প্রাণ দিয়েছেন। তো সুতরাং মানুষ ভালো আছে, খারাপ আছে, কিন্তু আমাদের দেশে প্রাইমারি স্কুলের টিচারদের each and everybody should be psychologically assessed. এটা না করে তাদেরকে কোনো ক্রমেই চাকরি দেওয়া উচিত নয়। এ ব্যাপারে আমি সরকারের কাছে অনুরোধ করব। আমরা বহু বছর ধরে বলে আসছি যে স্কুলে একটা সাইকোলজিস্ট রাখতে হবে, একজন সাইকিয়াট্রিস্টকে রাখতে হবে, অ্যাটলিস্ট মাসে 2 মাসে গিয়ে একবার দেখে আসেন। কিন্তু এরকম কোনো ব্যবস্থা সে ইংরেজি স্কুল বলুন, সে বাংলা স্কুল বলুন, কোনো স্কুলে নাই। আপনার একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হানিফ বলছিলাম। কোথা থেকে বলছেন? 10 মিনিট থেকে। আচ্ছা, জি বলেন। 10 মিনিট থেকে। জি, আমি সুলতানা কামনা ম্যাডামের সাথে কথা বলতেছিলাম। জি বলেন। জি,
আমি সুলতান আকা জানতে চাচ্ছি যে উনি একজন মানবাধিকার কর্মী এবং উনি নারী সংগঠনের প্রধান এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসংস্থানে উনি জড়িত আছে। আমরা যতটুকু জানি টিভিতে এবং পত্রিকায় বিভিন্ন ইয়াতে দেখি। তো ম্যাডামের কাছে আমার প্রশ্ন হলো এই যে গ্রামীণ যে সমাজের যে ইয়াগুলা থাকে, অবকাঠামো ইয়াগুলো থাকে, সমাজের যে বিচারাগুলো থাকে, তো ওই ক্ষেত্রে দেখা গেছে এই সমাজের যে মোড়ল আছে ওদের যারা বিচারাচার যারা মান্যগণ্যতার হিসেবে ইয়ে করা হয়, তো তারা মান্যগণ্যতার ইয়া করে কাজে লাগিয়ে একজন মানুষ দেখা যাচ্ছে বিপদে পড়ে ওনার কাছে গেছে বা ওনাকে ডাক দেওয়া হয়েছে কোনো কাজে বা কোনো ইয়াতে, এক্ষেত্রে ওই যে ডাক দিয়েছে ওনার কোনো দুর্বলতার ক্ষেত্রে ওই নারীকে বা ওই পরিবারকে হেনস্থা করে তাকে দর্শন করা হয় বিভিন্ন উপায়ে। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, উনি যে বলছে গ্রাম্য আদালতে যেটা হয়, আবার আপনার কাছে যেটা আমার উনি যেটা বলেছেন যে হাইকোর্টে একটা হাইকোর্টে যেটা নির্দেশ আছে যে কমিটি করবে, কমিটি কোথায় আছে? কমিটি কিছু কিছু প্রতিষ্ঠানে আছে, কিন্তু এটা বাধ্যতামূলক ভাবে নারী বললেন, আপনি নারী বললেন, মানে এখানে যেটা হয়েছে মাদ্রাসায় কেমন করে কমিটি হয়? হ্যাঁ, না, এখানে আরো মজার ব্যাপার হলো যখন সে ভিকটিম হয়েছে এর আগে অক্টোবরে এই অধ্যক্ষের হাতে আরেকজন ভিকটিম হয়েছে, আরেকটা মেয়ে এখানকারই ছাত্রী, এবং ওনার মা যখন বিচার নিয়ে গেছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে দিয়েছিল। এবার এই ফেসবুকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সে আত্মহত্যা করেছে বিভিন্ন কারণে, মানে এটা করা হয়েছে, কিন্তু সাংবাদিকরা বলো এখানকার অন্য সমাজ এটার বিরুদ্ধে ইয়ে করাতে ওরা চেপে, এবং মানববন্ধন করেছে কারা? এই যারা এই মুখোশ পরে গেছিল তারা, এবং ওর মধ্যে কিন্তু কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই আছে যারা তাকে প্রোটেকশন দিচ্ছিলেন এতদিন, দীর্ঘদিন ধরে। আপনি যেটা রাজনৈতিক কথা বললেন, এবং এটা দিয়ে ওই মহিলা ভয়ে আর কিছু করতে পারেনি, ওর বিচার উনি পাননি। হ্যাঁ, তো সেই কথাটাই তো বারবার আমাদের বক্তব্য থেকে চলে আসছে যে আসলে আমাদের দেশে যে আইনের শাসনের যে ব্যাপারটা আছে সেটা ভীষণভাবে ব্যাহত, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, এবং এটাকে এমনভাবে বাধাগ্রস্ত করা হয়, কারা করছে? যারা কোনো না কোনো ভাবে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত আছে। তাদের সেই বিচার হতে হলে তো সেই বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন আছে। যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত থাকে তার প্রথম মুখেই থাকে পুলিশ। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ না করে, সৎভাবে কাজ না করে, স্বচ্ছভাবে কাজ না করে, তাহলে কিন্তু এই ব্যাপারটা কোনোভাবেই আমরা যেটা চাইছি সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। যে কথাটা উঠেছিল, হ্যাঁ, যে 54 ধারার কতগুলি একেবারে নির্দিষ্ট করে দেওয়া আছে যে খুব দুর্ধর্ষ আসামি যে পালিয়ে যেতে পারে, যে অন্যের ক্ষতি সাধন করতে পারে, যে এক থানার আসামি ছিল আরেক থানায় চলে গেছে সেখানে তাকে ধরা যেতে পারে, কিংবা যে দাহ্য পদার্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাউকে সেই মুহূর্তে ক্ষতিগ্রস্ত করতে পারে, এরকম ব্যক্তিদেরকে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 54 ধারায় গ্রেফতার করার একটা, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার একটা প্রভিশন রয়েছে। তো এই ব্যক্তির বিরুদ্ধে আসলো যৌন হয়রানির অভিযোগ, সেটাতে না করে তাকে সেকশন 54 এ কেন অ্যারেস্ট করা হলো? সেই কথাটা আমি বলছি যে বিচার ব্যবস্থার সঙ্গে যারা থাকে, পুলিশ থাকে সবচেয়ে আগে, এবং এটা কিন্তু কগনাইজেবল অফেন্স। এই অফেন্সের কিন্তু কারোর নালিশেরও প্রয়োজন নাই। যখনই দেখেছে যে এই ধরনের ঘটনা ঘটেছে, পুলিশ কিন্তু নিজেই বাদী হয়ে মামলা করতে পারে এবং গ্রেফতার করতে পারে। পুলিশ সেই দিকে যায়নি, না যেয়ে তাকে সেকশন 54 এ অ্যারেস্ট করে রেখে দিয়েছে। এখন যেই 4 জন এই মেয়েটাকে এরকম ভাবে আগুনে দগ্ধ করলো, কিভাবে তারা প্রমাণ করবে যে এই ব্যক্তির সঙ্গে এর একটা সম্পৃক্ততা আছে? সেটা যাতে না করতে হয় সেই জন্য তাকে মামলা থেকে আগেই সরিয়ে দিয়েছে, এটার সঙ্গে কিন্তু সম্পৃক্ততা রাখছে না। এবং আরেকটা জিনিস যেটা বারবার করে আমি বলার চেষ্টা করছি, যে যখন মেয়েটির ভাই, নুসরাতের ভাই যখন সঙ্গে যেতে চাইলো, তখন তাকে বলা holo না এটা পরীক্ষার জায়গা, এখানে আর কেউ ঢুকতে পারবে না। তাহলে এই 4 জন, যেটা সাদিকা প্রশ্ন তুলে, এই 4 জন ঢুকলো কি করে? ঢুকলো, গায়ে আগুন দিল, নুসরাত চিৎকার করতে করতে নেমে এলো, ওরাও তো ছাদ থেকে নেমে এসেছে, তাহলে এরা ঢুকলো এবং বেরিয়ে গেল নির্বিঘ্নে কেমন করে? যারা দরজায় দাঁড়িয়েছিলেন তারা দেখলেন না এই 4 জন কারা, বহিরাগত থেকে এলো, এবং তারা কিসের জন্য? হ্যাঁ, এবং পরীক্ষা শেষ হওয়ার আগেই তো তারা বেরিয়ে যাচ্ছে, তারা বের হয়ে যাচ্ছে কেন? তো তাদেরকে ধরতে এত সময় লাগছে কিসের জন্য? এবং যারা ওইখানটায় ছিল তাদেরকে একজন একজন করে, আমাকে কালকে ওসি কোনো একটা চ্যানেলে বললেন যে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি। আমি জিজ্ঞেস করলাম যে সেই জিজ্ঞাসাবাদের ফলাফলটা কি হলো, কোনো উত্তর তিনি দিতে পারেন নাই। তো একটা কাজ তারা করলেন, জিজ্ঞাসাবাদ করলেন, সেই জিজ্ঞাসাবাদের একটা ফলাফল নেই, তারা জানতে পারছেন না যে কারা ওইখানটায় গেছিল, এবং একটা নাম তো স্পষ্ট উচ্চারিতও হয়েছে, নুসরাত তো একটা নাম বলেওছে। তো সেটা ধরে তারা বলতে, আমাদের পুলিশ কিন্তু অনেক কাজ করতে পারে, যদি তাকে ধরেছে, হ্যাঁ,
তাকে এখন নিয়ে এসে ডেকে ধরেছে, নিয়ে এসছে, জি। এখন ধরেছে, কিন্তু যেটা হলো যে তারা কালকে পর্যন্ত কিন্তু কিছুই বলতে পারছিল না। এই ঘটনাটা ঘটেছে 6 তারিখে, কালকে গেছে 8 তারিখ। মানে প্রচুর চাপ সৃষ্টি করার পরে এখন তারা এই এই কাজটা অবস্থায় করছে। এসে, তো যখন এটা এরকম জায়গায় দাঁড়ায় যে চাপ সৃষ্টি করে করে করতে হচ্ছে, তখনই কিন্তু বোঝা যায় যে শেষ পর্যন্ত এরা নানাভাবে নানা জায়গায় অনেক ফাঁক সৃষ্টি করবে, যে শেষ পর্যন্ত যাতে আমরা পৌঁছতে না পারি। কারণ এই ধরনের ঘটনা হলে তো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে এগুলি একটা জায়গায় পৌঁছাবে। এত মানববন্ধন করতে হবে কিসের জন্য? এরকম নৃশংস একটা ঘটনা ঘটলো, পরিষ্কার একটা নালিশ আসলো, একজন ব্যক্তির নাম করে নালিশ আসলো, তারপর এত মানববন্ধন কেন করতে হবে? কেন এত চাপ না, সৃষ্টি তার করতে এগেইনস্টে হবে? এত আলোচনা ওনার করতে পক্ষে যে হবে? ওনাকে ছেড়ে দেওয়া অন্যায় হ্যাঁ, করা হয়েছে। সেটাই তো। কিসের জন্য এই ধরনের ঘটনাগুলি ঘটছে? তার মানে আমাদের যে কথাটা বারবারই বলা হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, কিন্তু একটা দেশকে তো ঠিক করে রাজনীতি। তার মানে আমাদের রাজনৈতিক মূল্যবোধের সাংঘাতিকভাবে অবক্ষয় ঘটেছে, এবং সেটা আমাদের সমাজে সংক্রমিত হচ্ছে, আমাদের পরিবারে সংক্রমিত হচ্ছে। এই যে দেখেন বাচ্চা মেয়েটা নুসরাত, সে এই প্রধান শিক্ষকের ঘরে কেন গেছিল? যে তাকে বলা হয়েছিল যে প্রশ্নপত্র দেয়া হবে কিংবা প্রশ্ন হ্যাঁ, মানে দেয়া ডেকে হবে। নিয়ে গেছে, এবং তারপরে তাকে ডেকে শিক্ষক বলেছে। এবং উপরে দুর্নীতি চিনকোঠায়। করছে, শিক্ষক দুর্নীতি করছে, এবং সেই দুর্নীতির একটা কিন্তু গ্রহণযোগ্যতা সমাজে চলে এসেছে। যে শিক্ষক বলতেই পারে যে তুমি আমার ঘরে আসো, তোমাকে আমি প্রশ্ন দিয়ে দিব। যে শিক্ষকের দায়িত্ব হচ্ছে যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করতে চায়, যদি কেউ এই ধরনের দুর্নীতি করতে চায়, তাকে ধরা এবং শাস্তি দেওয়া, সেই জায়গায় শিক্ষকই সেটা করছে। তো রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, পুলিশের ভূমিকা আমরা দেখছি, শিক্ষকের ভূমিকা দেখছি, সমাজের অন্যান্যদের ভূমিকা দেখছি, তার যারা প্রভাবের মধ্যে রয়েছে, প্রভাব বলয়ের মধ্যে রয়েছে, তাদের ভূমিকা আমরা দেখছি। তাহলে কি করে অন্যায়ের বিচার হবে? এবং সেই জন্য এই যে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গেছি। এগুলির যদি বিচার একটা একটা করে হতে থাকতো, এতদিন পর্যন্ত আমাদের যে হিসাব আছে, গত 1 বছরে প্রায় 4000-এর মতন নারী সহিংসতার শিকার হয়েছে, প্রায় 400-র মতন নারী ধর্ষণের শিকার হয়েছে। এখন পর্যন্ত নারীর প্রতি সহিংসতার বিচারের যে হার, সেটা হলো 3.3%। এবং এই ধরনের ঘটনা যেটা নুসরাতের উপরে হচ্ছে, সেই ঘটনার বিচারের হার হচ্ছে 0.3। তার মানে এই বিচার এটা আস্তে আস্তে লম্বা হতে হতে শেষ। যেটা 0.5 ছিল 2016-তে, এখন সে 0.3-এ দাঁড়িয়েছে। তার মানে ক্রমশ কিন্তু আমরা আরো বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি। নারীর উন্নয়নের কথা বলা হচ্ছে, নারীর প্রগতির কথা বলা হচ্ছে, কিন্তু নারীর কি সমতা হচ্ছে? ক্ষমতায়নের কথা বলেছে, ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে তার উপরে যে ব্যাকল্যাশ, তাকে যে অত্যাচার করে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া। এখন যে এই বিষয়টা দাঁড়িয়েছে যে নারী দৃশ্যমান হয়ে গেছে অনেক বেশি, নারীকে এখন অদৃশ্য করে দাও। কিছুদিন পরে আমরা 3 জন এখানে যে বসে থাকবো, কে কথা বলছি আপনারা ধরতে পারবেন না যদি আমাদের গলার আওয়াজ স্পষ্ট করে চেনা না থাকে। কারণ নারীকে বারবারই বলা হচ্ছে যে নারীর যে সমস্ত ক্ষতি হচ্ছে, নারী যেভাবে অত্যাচারের শিকার হচ্ছে, সেটার জন্য নারী দায়ী, কারণ নারী এত বেশি দৃশ্যমান হয়ে যাচ্ছে, নারী এত বেশি বাইরে আসছে। এবং এখন দেখেন, আমরা আগে ভাবতাম, যে কথাটা আনোয়ার আপা একদম প্রথমেই বলেছেন, যে আগে ধারণা ছিল, কিংবা আপনি বোধহয় তুলেছিলেন আপনার সূচনা বক্তব্যে, যে আগে ধারণা ছিল যে সমাজে কিছু বখাটে ছেলে, বখাটে লোকজন এটা করছে, যারা দুর্বৃত্ত তারা করে। তাহলে এই মানুষগুলি কি? এই মানুষগুলিও তো দুর্বৃত্ত। তার মানে দুর্বৃত্তরাই এখন শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে, দুর্বৃত্তরাই এখন মাদ্রাসা চালাচ্ছে। অর্থাৎ শুধু রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে তা না, সমস্ত কিছুরই প্রায় দুর্বৃত্তায়ন হয়ে যাচ্ছে, এবং এই দুর্বৃত্তায়নের একটা সমর্থন রাজনীতির কাছ থেকে আসছে। আপনার সমাধানটা কোন জায়গায়? সমাধান খুব কঠিন। আমরা বলতাম যে বাংলাদেশ পিতৃতান্ত্রিক সমাজ, এটা সার্বজনীন। আমরা বলতে পারি পৃথিবীটাই পিতৃতান্ত্রিক, কিন্তু বাংলাদেশকে যদি, যেহেতু এটা আমাদের দেশ এবং আমরা এই দেশের নারী, আমরা মানুষ, নারী, নাগরিক, সাংবিধানিকভাবে অনেক কিছু দেয়া আছে আমাদেরকে। নারীর সাথে কিন্তু আপনি শিক্ষাবিদ, মানে যে জায়গাটা চলে আসছে। শিক্ষাবিদ, কিন্তু এখন আর নিজেকে শিক্ষক বলতে মাঝে মাঝে আমি নিজেই এখন এতদিন শিক্ষকতা করার পর আমার কাছে মনে হয় যে আমার বাবাও শিক্ষক ছিলেন। আমরা ভাবি যে আসলে আমরা হয়তো ভুলভাবে বড় হয়ে আসছি, কারণ আমরা বেশি কথা বলছি। আমাদেরকে বলা হয় আমরা এগ্রেসিভ, বেয়াদব, আমরা কথা শুনি না। হ্যাঁ, অন্য নারীরা তো অনেকে চুপ করে থাকেন। কেন নারীরা চুপ করে থাকেন? হ্যাঁ, চুপ করে তো যাবে আরো নারী চুপ করে যাবে। আপনি আমার বিশ্ববিদ্যালয় ধরেন না, যেখানে যে নারীগুলো একটু সরব হয়, কথা বলার চেষ্টা করে, তাদেরকে প্যাসিভ করে দেওয়ার জন্য বা প্যাসিফাই করার জন্য যা যা প্রয়োজন, তখন একটা স্মল সেকশন অফ দি টিচাররা তখন উঠে পড়ে লেগে যায়, এবং সেভাবেও কিন্তু আমরা অনেকভাবে ভিক্টিমাইজড হচ্ছি। আমার কাছে যেটা মনে হয় সমাজবিজ্ঞান হিসাবে, যে প্যাট্রিয়ার্কি ইজ থ্রেটেন্ড, পিতৃতন্ত্র থ্রেটেন্ড হচ্ছে। যেখানে যে আপা বলছিলেন অনেক বেশি দৃশ্যমান, বাংলাদেশে এত অনেকগুলো ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দরুন সরকার কর্তৃক 62% নারী ফর্মাল ইনফর্মাল সেক্টর মিলিয়ে কাজ করে, যেখানে প্রায় 20+ আপনার ফর্মাল।
আমাদের বিজেএমির প্রেসিডেন্ট হয়েছেন একজন নারী, কিন্তু ওনার স্বামী তো একজন বড় ব্যবসায়ী ছিলেন, তার পরটা অনেক সুগম করে তো দিয়ে গেছেন। এত সহজে একজন নারী কিন্তু এখন উঠে আসা খুব কঠিন, এত বড় একটা স্ট্রাগল করতে হয় সে বলার বাইরে। মাননীয় প্রধানমন্ত্রী পুলিশে দিয়েছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, কিন্তু সব জায়গায় কিন্তু তারা কিন্তু কথা শুনছেন। আমরা যেখানে যে আছি আমরা কিন্তু কথা শুনছি। আর যে ছোট ছোট কোমলমতি শিশুগুলি স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা কিন্তু বিরাট একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং যে কারণে বাংলাদেশে 59% আপনার বাল্যবিবাহ হচ্ছে, which is higher than Pakistan. Can you imagine? 37% পাকিস্তান। কেন হচ্ছে? আপা জানে যে আমরা যারা কাজ করি উন্নয়ন নিয়ে, যে সকল গ্রামে অনেক বেশি উন্নয়ন হয়েছে সেখানে সবচেয়ে বেশি বাল্যবিবাহ। যখন জিজ্ঞাসা করা হলো কেন তোমরা বিয়ে দিচ্ছ, তোমরা তো সব পাচ্ছ, আমরা বিয়ে দিচ্ছি, এটা আমাদের ট্রেডিশন। এবং নিরাপত্তা সবচেয়ে যে বড় বিষয়টা চলে আসছে, এই যে এত সুন্দর সুন্দর পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর এত সদিচ্ছা, তাহলে আমরা সেটা রক্ষা করব কেমন করে? এবং এখানেই সুশাসনের জায়গাটা আসে। যে নিয়োগ দেওয়া হয়, নিয়োগ বোর্ডে কারা বসেন। আজকে একজন বলছিলেন যে এখন নাকি বলা হয় যে ধরেন একটা কমিটি হলো একজনকে এক্সপার্ট করা হয়, ফলে এখন কোনো এক্সপার্ট দরকার নেই, 4 জন আমরা আছি, আমরা 4 জনই এক্সপার্ট। আপনি বারবার আমাকে শিক্ষাবিদ বলছেন, আমি কিন্তু লজ্জিত বোধ করছি। আমি এই 2 আপার সামনে খুবই ছোট একটা বোন, কিন্তু সেই বিষয়টা কিন্তু এখন নাই। আমি বলবো না না আমি তো সুলতান আপা ওইটা বেশি বুঝি, কে বললে আমি বুঝি না। এই অ্যাটিটিউড কিন্তু আমাদের হয়ে গেছে। ফলে এই যে অ্যাগ্রেসিভনেস, এই যে উগ্রতা এবং এই যে অস্থিরতা, এটা অনেক জায়গায় নিয়ে যাচ্ছে। অনেকে অনেক বেশি বুঝতেই পারবে, তোমার জায়গায় তুমি নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি বুঝো, সেটা কথা না, কিন্তু যারা বুঝছে তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না। হচ্ছে না তো, সেটাই তো বলে যে এক্সপার্ট দরকার নাই। আমি তো আইনজীবী না, আইনটা যেভাবে আপা বুঝবেন আমি সেটা কোনোভাবে বুঝবো না। আমি লেখাপড়া করে শিখে বলছি, কিন্তু আমি বলবো যে না আমি তো আইন বুঝি, আমি জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান অ্যাকচুয়ালি, বাট আমি সব বুঝি। এবং এই যে অ্যাটিটিউডেশনাল প্রবলেম, এবং সবচেয়ে বড় জায়গাটা কোথায়, একটা বাংলাদেশ বলি বা যে কোনো দেশ, তার মাচা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমি কি শিক্ষা দিচ্ছি? আমি খুব ভালো রাজনীতিবিদ হতে পারি, কিন্তু আমি খুব ভালো শিক্ষক নাও হতে পারি। আমার আদর্শ অনেক কিছুই হতে পারে, কিন্তু তাই বলে আমি যে খুব ভালো শিক্ষক হয়ে যাব তা নয়। আবার অনেক আদর্শ থাকা সত্ত্বেও সেও কিন্তু ভালো রেজাল্ট করেও সে শিক্ষক হতে পারছে না। অর্থাৎ আমাকে লবি করতে হবে, আমাকে অমুককে ফোন দিয়ে তমুককে ফোন দিয়ে আপনাকে হুমকি দেওয়াতে হবে। আমি যেখানে কাজ করি এই অনুষদে আমরা যখন বলছি যে এই থিসিস এর রেজাল্টটা ভালো হয়নি বা এটা ফ্যাব্রিকেটেড, সেই ছাত্ররা এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এই পর্যায়ে কেমন করে এতটা অডাসিটি বাড়ছে। এবং এই জায়গাগুলো যদি আমরা রশি না টান দিই, তাহলে কিন্তু আমার দেশ, আমরা চলে যাবো একদিন, কিন্তু আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি, আমি কি দেশ রেখে যাচ্ছি। আপা রশি টানতে বলেছেন উনি। রশিটাতে আমার মনে হয় শৃঙ্খলা বোধ বলতে যেটা বোঝায়, মূল্যবোধে অবক্ষয় তো আছেই, শৃঙ্খলা নাই। কোনো একটা জায়গায় যে ফরম্যাট থাকে, এই ফরম্যাটটা কিন্তু আমরা ক্রস করে চলে যাচ্ছি। কোনো একটা জিনিসের যে লিমিটের ভেতরে থাকে, আমরা কিন্তু লিমিটকেও মানছি না। যে একটা সীমা আছে, আমাদের প্রত্যেকটা ব্যবহারের সীমা আছে, কাজের সীমা আছে, প্রতিষ্ঠানের সীমা আছে, আমরা কিন্তু সীমা লঙ্ঘন করে চলে যাচ্ছি। এবং সীমা লঙ্ঘন করে গিয়ে দেখছি যেহেতু সীমা লঙ্ঘন করে দেখেছি শাস্তি হচ্ছে না, তো শাস্তি যদি না হয় আমার সীমা লঙ্ঘন করতে, বা একটা বিচার যুগের পর যুগ, ওই যে কোন কালে সীমা হত্যা করা হয়েছিল তার বিচার কি এখনো হয়েছে? হয়নি। যুগের পর যুগ যে সমস্ত বিচার ঝুলে থাকে, তাহলে বিচারহীনতার যে প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা আছি, আমার কেন ভয় থাকবে? আমি একটা কাজ করছি, পুলিশকে ঘুষ দিচ্ছি, এটা করছি সেটা করছি, মুখ বন্ধ করে রাখছি, বড় বড় পলিটিশিয়ানদের কাছে চলে যাচ্ছি, আমার টাকা পয়সা আছে, সবকিছু আছে, সুতরাং আমি ডিলে করছি। সবকিছুতে এত বেশি মানে সময় ক্ষেপণ হচ্ছে যে মানুষ ভুলেই যাচ্ছে আস্তে আস্তে কোন দিন কি হয়েছিল। কারণ আপনার মনে আছে কিছুদিন আগে একটি বাচ্চা ছেলেকে ওই যে পাইপ দিয়ে পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে তাকে মেরে ফেলা হলো, তার কি বিচার হলো, কোন দিন কোথায় গেল, কি করে হলো? মানুষ কতখানি পশুর পর্যায়ে নামলে এরকম পশুর মতো ব্যবহার করতে পারে? তাদের কি মানসিক সমীক্ষণ করা হয়েছিল? তাদের মেন্টাল মেকআপটা কি পশুর মতো? পরে কিন্তু নিয়মিত ঘটনার পর থেকে কিন্তু এটা বিচার হয়েছে, কিন্তু এরপর থেকে কিন্তু সমানে হয়ে যায়। এটা কিন্তু ক্রোনোলজিক্যালি হয়। একটা যদি বিমান অ্যাক্সিডেন্ট হয় কোথাও, দেখবেন পরপর বিমান অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা কোথাও যদি আগুন লাগে, এটা কিন্তু পরপর আগুন লাগবে। ওই যে মানে এই ধরনের একটা চান্স অফ ইনসিডেন্ট হয়, এটা
আর্থার মনে আছে বলেছিলেন যে কে যেন বলেছেন যে এটা একটা চান্স অফ কোইন্সিডেন্স হয়, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়। মানুষের মনের ভেতরে ধাক্কা দেয়, যে সমস্ত কাজ মানুষের মনের ভিতরে ধাক্কা দেয়, খারাপ হোক বা ভালো হোক, সেটা কিন্তু আমরা রিপিটেশন করতে থাকি। সেই জন্য ইমিডিয়েট যদি তা সুরাহা না করা হয়, যদি প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা হয়, তাহলে পরে আপনার এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। তাহলে সমাজের অবস্থানটা কি হবে? সমাজের অবস্থান কি? এই যে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ একমাত্র মুখ দিয়ে প্রতিবাদ করছি, আমরা তো আর মারধর করতে পারবো না। প্রতিবাদ করছি, প্রতিরোধ করে তোলার চেষ্টা করছি, মানুষের ভেতরে সচেতনতা যতটুকু আছে ততটুকু একে সক্রিয় করার চেষ্টা করছি। এই যে আমরা তো আশাহত কারণ নেই, কারণ মনে আছে কিছুদিন আগে ওই যে গাড়ি অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা মারা গেল, তারপরে স্কুলের ছেলেমেয়েরা কিভাবে অবরোধ সৃষ্টি করলো। না, হচ্ছে, মানুষের ভিতরে হচ্ছে, কিন্তু আমরা তো অসহায়, আমরা কিছু দূর যেতে পারি, তারপরে তো যেতে পারি না, কারণ আমাদের কাছে তো আইন নাই, আমাদের কাছে তো অত টাকা পয়সা নাই, আমাদের কাছে তো ওইভাবে আমরা দৌড়াদৌড়ি করতে পারবো না। প্রত্যেকেরই নিজস্ব একটা জগৎ আছে, সামর্থ্য আছে, কাছাকাছি নাই। না, এটা একটা ব্যাপার, কিন্তু ফোন আছে আপা, তারপর আপনার কাছে আসবো। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল, আমি নেত্রকোনা থেকে বলছিলাম, আমার নাম হাবিবে খুদা, আমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। জি। আমার প্রশ্ন, বাংলাদেশে সকল চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, কিন্তু শিক্ষকের চাকরি নিয়োগের ক্ষেত্রে আমি আজ পর্যন্ত শুনি নাই যে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ সে কি চুর না ডাকাত নাকি বদমাইশ, যে কেউ একজন হইলো শিক্ষক নিয়োগে তাকে নিয়োগ দেওয়া হয়। আমার এইটুকু প্রশ্ন। জি, ধন্যবাদ আপা, বলেন। না, সেটাই বোধহয় ভদ্রলোক নিজেই শিক্ষক, দেখেন তার মানে এই ব্যাপারটাকে এতই তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। উনি যে কথাটা বলেছেন, যদি এটা যদি সত্য হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, তাহলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ছাড়া বেসরকারি ক্ষেত্রে কেন ভেরিফিকেশন হচ্ছে না? ওই যে মানে এটাকে এতই তুচ্ছ তাচ্ছিল্য হয়তো করছে, কিংবা রাষ্ট্র এটার কোনো দায়িত্ব নিতে যাচ্ছে না। আপনার আগের প্রশ্ন ছিল যে কি করা যেতে পারে। দেখেন, সবকিছু মানুষ সমাজবদ্ধ হয়, সমাজ রাষ্ট্রকে মেনে নেয়, এবং রাষ্ট্রের অংশ কিন্তু আমরাও। কিন্তু আমরা চাই আমাদের প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। রাষ্ট্র তো একটা প্রতিষ্ঠান, একটা বিমূর্ত ব্যাপার, কিন্তু সেই রাষ্ট্রকে পরিচালনা করে সরকার তার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনী দিয়ে, এবং সেখানে কিন্তু মূল দায়িত্বটা রাষ্ট্রের উপরেই বর্তায়। আমরা নাগরিক সমাজ কথা বলতে পারি, আমরা নাগরিক সমাজ রাষ্ট্রের চোখে অনেক কিছু আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, আমরা প্রতিবাদ জানাতে পারি, আমরা প্রতিকার চাইতে পারি, কিন্তু ডেলিভারি করার দায়িত্ব এবং ক্ষমতা, এখতিয়ার একমাত্র রাষ্ট্রের। আমরা তো কিছু করতে পারবো না। যা কিছুই হোক ওই আমাদের পুলিশের কাছে যেতে হবে, যা কিছুই হোক ওই আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে, যা কিছুই হোক আমাদের আদালতের কাছে যেতে হবে। অতএব এই সমস্ত জায়গায় যারা বসছেন, তাদের মধ্যে যদি দায়িত্ববোধ, স্বচ্ছতা, সততা জাগ্রত করা না যায়, জনগণের সচেতনতার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি যদি না হয়, জনগণ তো অনেক কিছুই চাইছে। আজকে নুসরাত তো নিজেই মরতে মরতে বেচারি তার বিচারটা চেয়েছে, কিন্তু বিচারটা দেওয়ার দায়িত্বে যারা আছে তারা কি বিচার দেওয়ার কোন রকম লক্ষণ দেখাচ্ছেন? বরং আমাদেরকে বারবার করে কষ্টের মধ্যে ফেলছেন, সন্দেহের মধ্যে ফেলছেন যে কেন তারা ওই ধরনের আচরণ করছেন। তো সেই জন্য রাষ্ট্রকে এখানে মূল দায়িত্বটা নিতে হবে, এবং সেই জন্যই রাষ্ট্র পরিচালনায় যে সরকার দায়িত্ব পান তাদের এত সম্মান থাকে, তারা এত সুযোগ সুবিধা পান। আমরা তাদের আমাদের করের পয়সা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে দেই, গাড়ি, বাড়ি, টেলিফোন, বিদ্যুৎ, পানি, গ্যাস, যা কিছু তারা ব্যবহার করছেন সবকিছু আমাদের করের পয়সা যাচ্ছে। কেন? কারণ আমরা চাই যে তারা আমাদের হয়ে এই কাজটা করবে। হ্যাঁ, তারা শুধু ওয়েলফেয়ার বলে না, যে কোনো সরকারের দায়িত্ব হচ্ছে সেটা। সেই জন্যই তারা নির্বাচিত হয়ে সেই জায়গায় যেতে চান, এবং নির্বাচনের আগে আমাদের কাছে করজোরে বলেন যে এই সেবাটা করার জন্য দায়িত্বটা যেন তাদেরকে দেই। তো তারা যখন এই দায়িত্বটা নিয়েছেন, সেখানে যখন দায়িত্ব অবহেলার একটা জিনিস বারবারই কথার মধ্যে দিয়ে আসে, সেটা হলো যে যে যেখানে আছে, পুলিশ থেকে শুরু করে আদালত পর্যন্ত, নিশ্চয়ই আমি বলবো না যে সবাই এই দোষে দোষী, কিন্তু প্রত্যেকে যদি তার নিজের কাজটা সৎভাবে, দায়িত্বশীলতার সঙ্গে এবং জবাবদিহিতার সঙ্গে করতেন, তাহলে কিন্তু এতদিন ধরে আমরা যে সমস্ত বিচারগুলির জন্য এখনো হাহাকার করে যাচ্ছি, তনু বলি, সীমার কথা আজকে এসেছে, মৃত্যু হত্যার ব্যাপার আছে, এদিকে তকি হত্যার ব্যাপার আছে নারায়ণগঞ্জে, এবং একের পর এক এই যে সুবর্ণচরে ঘটনাগুলি ঘটে গেছে, যে স্ট্যাটিস্টিক্সটা আমি দিলাম যে মাত্র ৩% বিচার হয়েছে, আর ৯৭% বিচার হচ্ছে না। যদি যার যার কাজটা প্রত্যেকে নিজের জায়গায় বসে ইমানের সঙ্গে
দায়িত্বশীলতার সঙ্গে করতেন তাহলে আজকে কিন্তু এই পরিস্থিতি হতো না। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে, সেই জায়গাগুলি কিন্তু সেটা করাতে পারে একমাত্র সরকার। জি আপা, উনি মানে ওই কথা ধরেই আমি বলছি যে আপনি যেটা কমিটির কথা বলেছেন আপা, যে হাইকোর্টের যে আদেশটা, এটা কি এখন যেভাবে মানে যে এখন তো দেখা দরকার, যেমন আগুন লেগে গেছে বা আগুন লাগছে আমাদের এখানে, এই জন্য আমরা সব জায়গায় যাচ্ছি এবং আমরা বলছি আপনার এখানে ফায়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা এটা দেখছি, হচ্ছে যেটাই হোক না কেন কোনো না কোনো ভাবে হচ্ছে। তাহলে এই যে হাইকোর্টের যে নির্দেশটা আছে যে কমিটি, কোন জায়গায় কমিটি আছে, মানে যে যে জায়গাগুলোতে আছে, তাহলে কেন এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না? এর জন্য দায়ী কে? দেখুন, দায়িত্ব আসলে প্রতিষ্ঠান, কারণ হাইকোর্ট তো তার রায় দিয়ে দিয়েছে, কিন্তু এখন একটা জায়গা আছে এখানে, মাদ্রাসাগুলি কিন্তু একটা নিষিদ্ধ জায়গা। এখন আমাকে কিন্তু বা আপনাকে নিয়ে যদি আমরা দুজনে যাই যেখানে একটা আমরা কথাবার্তা বলবো, আমাদেরকে কিন্তু ঢুকতে দিবে না সহজে। অনেক ধরনের রেড টেপিংস পার হয়ে কিন্তু একটা মাদ্রাসায় ঢুকতে দেয়। আমরা যখন গবেষণা করার জন্য ছেলে মেয়েদের পাঠাই, রীতিমতো চিঠিপত্র দিয়ে অনেক কিছু করে, তাও তারা সব কথা বলতে চায় না এবং ছাত্রছাত্রীদেরকে কোনো সময়ই তারা কথা বলতে দেয় না। অর্থাৎ স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় তারা কিন্তু নিশ্চুপ। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে বলছি যে আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বিশ্বাস করি, আমরা তাদেরকে নিয়ে আসছি, কিন্তু তারা আসলে আমাদেরকে কতটুকু সাড়া দিচ্ছে এটা তো রেসিপ্রোকাল হতে হবে। আমরা তাদেরকে নিতে চাচ্ছি কিন্তু তারা তো আমাদেরকে সাড়া দিচ্ছে না। এবং এটা যে কেবলমাত্র মাদ্রাসায় এই ধরনের অশ্লীল কুরুচিপূর্ণ ঘটনা ঘটে তা তো নয়, আমাদের পাবলিক স্কুলগুলোতেও হচ্ছে, নন গভর্নমেন্ট যে স্কুল বা কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় হচ্ছে, বাট আন্ডার দ্য কার্পেট চলে যাচ্ছে। এবং এই কমিটিগুলি থাকা সত্ত্বেও কিন্তু কমিটি পর্যন্ত কোনো নালিশ বা অভিযোগ যেতে পারছে না। সেটা নিজস্ব অভিজ্ঞতায় বিচার হয়নি। যদি কমিটিটা জানতো তো কমিটির কাছে যেতে পারতো, তো ওকে যেতে হচ্ছে কার কাছে? ম্যানেজিং কমিটি, সভাপতির কাছে যাচ্ছে, সহসভাপতি যেটা যাচ্ছে, মানে যদি স্কুলে যখন বিচার হয় বলছে যে কি হয়েছে আপনার, আচ্ছা ঠিক আছে আপনি আমি দেখছি, বাস শেষ। দেখুন, কমিটিগুলোকে সোচ্চার করার ব্যাপারে কিন্তু প্রশাসনিক যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তাকে একটা ভূমিকা নিতে হবে। কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় আমি দেখছি এগুলা কাজ করছে, কিন্তু অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আমাকে সদস্য করাচ্ছে, কিন্তু আমি 3 বছরে একবার ডাক পাইনি। কিন্তু আমি এটা তো হতেই পারে না যে ওখানে কোনো ঘটনা ঘটছে না, কিন্তু তারা সেগুলো দিচ্ছে না। আচ্ছা, অমুক ডাক্তার, অমুক শিক্ষক, অমুক পেশাজীবী থাক না, এটা বাদ দেন, কি দরকার? আরে মেয়েদের ব্যাপার কি 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 ধরনের কথাবার্তা, এই যে এই সমস্ত বলে বলে এখনো কিন্তু আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন। এটা আপা খুব সুন্দর করে সেদিন একটা সবাই আমি আপার বক্তব্য শুনছিলাম যে পারিবারিক আইনে কিন্তু আমরা এখনো সমান পাই না। আমরা বাজার অর্থনীতির সমান অধিকার, তো পারিবারিক জীবনে যখন আমি সমান না, কিন্তু পাবলিক লাইফে আমি সমান, আপনার পাশে বসবো, বাসে উঠবো, চাকরি করব, আমি একই ইনকাম করব, সেই জায়গাটায় নারীদেরকে এখনো কিন্তু আমি নিচু করে দেখছি। আর এই সমস্ত আপনার যে পিতৃতান্ত্রিক যে জায়গাটা, এটা এত ইনহেরেন্টলি ভিতরে ঢুকে গেছে সামাজিকরণের ফলে, যে এটা বের হয়ে এসে সচেতনতা তো সৃষ্টি করতেই হবে। আর সরকার যদি কঠোর কিছু ব্যবস্থা নেয়, মানে একদমই কঠিন ভাবে যেটা নেওয়া সম্ভব, আমি মনে করি আমরা সবাই কিন্তু ওই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকি যে ওনার পক্ষে সম্ভব যদি কঠিন কিছু ব্যবস্থা, যেমন আজকে এখানে আসার আগে আমার কলিগের যিশু কি জন্য যাচ্ছেন, তাকে কয়েকটাকে ফাঁসি দেয় না কেন? আমার ফাঁসির ব্যবস্থা আছে, কিন্তু ফাঁসি পর্যন্ত তারা আমরা নিতে পারছি না, সেটা তো একটা বিষয়। ফাঁসি হবে কি, 54 ধারা হয়ে গেলে ওটাই তো বিষয়। কেন? কারণ সেই আইনের প্রয়োগটা তো নাই, এবং প্রধানমন্ত্রীকে বারবার করে নির্দেশ দিতে হবে কিসের জন্য? তাহলে উনি অন্য কাজ কখন করবেন যদি এই কাজগুলো করতে থাকেন? যেখানে প্রতিটা মুহূর্তে আগুন নিভাবে কিনা প্রধানমন্ত্রী বলতে হবে, রাস্তা ঠিক হবে কিনা প্রধানমন্ত্রীর বলতে হবে, কেউ সিঙ্গাপুর যাবে কিনা প্রধানমন্ত্রীর বলতে হবে, কেউ কারোর দিকে তাকাবে কিনা সেটা প্রধানমন্ত্রী বলতে হবে। তাহলে আমরা খেলার মাঠ থাকবে কিনা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে। এটা কোন ধরনের গণতন্ত্র? সবই যদি প্রধানমন্ত্রীকে দেখতে হয় তাহলে কোনো দপ্তর দরকার নেই, তার যতই সদিচ্ছা থাকুক, আমি বিশ্বাস করি তার আছে সদিচ্ছা আছে, কিন্তু একটা মানুষ কত করতে পারে? তাহলে তার মন্ত্রিসভা আছে কেন? তার সংসদ সদস্যরা আছে কেন? এই যে আমলারা রয়েছে কিসের জন্য? তার বাহিনীগুলি রয়েছে কিসের জন্য? আপনার সাথে একটু সম্পৃক্ত করি যে মেম্বার অফ দি পার্লামেন্ট, তাদের টার্মস অফ রেফারেন্স কি? শুধু পার্লামেন্টে এসে বলা যে আমার রাস্তায় গর্ত আছে? তার এলাকায় এখন এরকম করে একটা প্রাইজ দেওয়া উচিত যে আপনার এলাকায় যদি কোনো যৌনহানি না হয় তাহলে আপনাকে একটা ক্রেস দেওয়া হবে। না, যেখানে হয়েছে আপা বলি এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো কথা পাইনি, বাল্যবিবাহ হয়নি, বাল্যবিবাহ হয়নি, কিন্তু এই কথাগুলো আসেনি
যেভাবে তাহলে আমরা সবাই দেখবো সোচ্চার হচ্ছে ওই ওইটা জায়গা তো হওয়া থেকে উচিত। এরকম একটা ঘোষণা আসে তাহলে তো তাদের মধ্যে একটা তারা তো প্রতিযোগিতা যায়ও সৃষ্টি না হবে। সাদেকা। এই যে নুসরাতের চিনিও না ব্যাপারে অনেকে। আজ পর্যন্ত নুসরাতের নিশ্চয়ই নির্বাচিত ফেনী। একজন প্রতিনিধি আছেন, আছেন। তিনি কে? আমিও জানি, জানি না আমি আমরা। নাম আসলে গণমাধ্যমে নাম জানি নেই। না, তার কোনো কথাও শুনি নাই, তার কোনো ভূমিকাও দেখি She না। or he is কথাই বলতে responsible চাই, to the এই people. যে 4টি মেয়ে জি বোরকা পরা, হ্যাঁ। তার মুখ 4টি ঢেকে মেয়ে রাখবে না, কেন? আপা মেয়ে না, দুটো চারটা ছেলে ছিল। মানুষ। মানুষ। আমি বলছি মানুষ। কি? আচ্ছা ধরুন মানুষ। 4 জনই হ্যাঁ। নারী, হ্যাঁ। কিন্তু তারা মুখ ঢেকে রাখবে কেন? জি। যদি মুখ মানুষ ঢেকে রাখে তো ভেতরে সাপ না ব্যাঙ না মানুষ না পশু আমাদের জানি না। আবার একটা সুযোগ নিয়েছে মাদ্রাসা বলে। মাদ্রাসা হোক যাই হোক, কিন্তু না, না, মানুষ এখন তো আর বটে। মাদ্রাসা দরকার না, তার আমার মুখ তো ক্লাসে দরকার। মুখ ঢেকে আসে। মুখ কেন ক্লাসে ঢেকে আসবে? ক্লাসে কেন মুখ ঢেকে আসবে? আমি যদি মুখ না দেখি আমি পড়াবই বা কি করে? আমার কাছে রোগী যখন আসেন ঢেকে, আমি তার চিকিৎসা করবো কি করে? আমি তো মুখ দেখে আমি 50% অসুখ ধরি, আমি মুখ দেখবো না, আমি অসুখ সারাবো কি করে? সেই শুনেছিলাম সম্রাট শাহজাহানের আমলে তার মেয়ের নাকার অসুখ হয়েছিল, সে বিদেশি ডাক্তার গিয়ে 7 পর্দার ভেতর দিয়ে হাতের নাড়িটা শুধু এইভাবে দেখেছিলেন। তো এইভাবে তো চিকিৎসা হয় না। সুতরাং মানুষের মুখ যদি ঢেকে রাখি তো সেই মানুষের ব্যক্তিত্ব, তার চেহারা, তার কিছুই তো আমি দেখতে পাচ্ছি না। আমার মনের ভিতরে কোনো মেন্টাল ইমেজই তৈরি হচ্ছে না। এই আর 2 নম্বর কথা হচ্ছে, মেয়েরা যে এত পর্দা পুশিদার মধ্যে চলছেন, তাতে কি তারা সুরক্ষিত আছেন? তারা কি তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যেভাবে নিজেদেরকে ঢেকে ফেলছেন যাতে কোনো পুরুষ তাদের দিকে না তাকায়, তাতে কি তারা সেফ আছেন? এই আত্মপ্রশ্নটা মেয়েদেরকে আজকে করতেই হবে যে আমরা কি সেফ আছি? আমরা এত প্রোটেক্টেড হয়ে চলছি, বা আমার কথা শুনে চলছি, সমাজের কথা শুনে চলছি, শিক্ষকের কথা শুনে চলছি, আমরা কি সেফ আছি? এটা তাদেরকে কোশ্চেন করতে হবে। যদি তার সেফ না থাকে তাহলে তাদের ব্যক্তিত্ব নিয়ে বেরিয়ে আসতে হবে। আবার শেষ মিনিটে আপনি কি বলবেন? না, সেই একই কথা বারবারই বলতে হয় যে অবশ্যই এই ব্যাপারে আমাদের যে সচেতনতা তৈরির যে কাজগুলি চলছে, নারী আন্দোলনের যে কাজগুলি চলছে দীর্ঘদিন ধরে, সেটা তো চলছে, কিন্তু একই সঙ্গে আমি বারবারই যে কথাটা বলি, মানবাধিকার কর্মী হিসাবে এই বক্তব্যটাই আমার সবচেয়ে বড় করে বলতে হয়, সেটা হলো রাষ্ট্র তো সাংবিধানিকভাবে প্রতিটি মানুষের, এই রাষ্ট্র সীমার মধ্যে নাগরিক এবং বিদেশিও যদি কেউ থাকেন, প্রত্যেকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, এবং সেই জন্য আমরা তাদেরকে সর্বময় ক্ষমতা অর্পণ করেছি। যে কথাটা বললাম যে আমরা সরকার গঠন করেছেন তারা, আমরা তাদেরকে নির্বাচিত করেছি, তারা তাদের বাহিনীগুলি নিয়োজিত করেছেন, সেই বাহিনীগুলি কেন কাজ করছেন না সেটার জবাবদিহি চাহার দায়িত্ব কিন্তু তাদের, এবং তারা সেইভাবে জবাবদিহি চেয়ে দেখুক যে কেন এই কাজগুলি হচ্ছে না, আমরা তাদের কাছ থেকে এই সদুত্তরটা পেতে চাই। কাজে আমি আশা করব যে সেখানকার নির্বাচিত প্রতিনিধি, সেখানে যারা সরকারি বাহিনী রয়েছে, হ্যাঁ, প্রত্যেকেই সেই জায়গায় যাবেন এবং নুসরাতের মতন যেন আর কোনো মানুষকে এই ধরনের অত্যাচার নিপীড়নের মধ্যে পড়তে না হয় সেটা তারা দেখবেন। এটা তাদের সাংবিধানিক দায়িত্ব, তাদের নৈতিক দায়িত্ব। তারা সংবিধান হাতে নিয়ে শপথ করে ক্ষমতায় গেছেন। আপা এক শব্দে আপনি কি বলবেন? আমি আপার সাথে একমত। আমার মনে হচ্ছিল আরেকটি মেয়ের কথা, যার হাতের আঙ্গুল কেটে দিয়েছিল সৌদি ফেরত স্বামী, যে সে পরীক্ষা দিতে না পারে, পরে সে কিন্তু পরীক্ষা দিয়েছে। মেয়েরা কিন্তু এগুচ্ছে, মেয়েদেরকে আপনি ধরে রাখতে পারবেন না। তারা বাংলাদেশেরই নাগরিক। আমাদের সমগ্র জনসংখ্যার 50% হচ্ছে আপনার নারী, এবং একটা অর্থনীতির একটা মেরুদণ্ড এই আপনার গার্মেন্টস সেক্টরে, সবকিছু মিলিয়ে তাদেরকে আপনি যত ধরে নিন না কেন তারা এগোবেই, কিন্তু এই অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। মনোচিকিৎসক হিসেবে শেষে আপনার দেশবাসীর উদ্দেশ্যে কি আছে এই অবমূল্যায়নের ইয়াতে কি করা? না, প্রথম কথা আমরা মানুষ, আমাদের ভেতরে অনেক পসিবিলিটিস আছে, অনেক সৃজনশীল প্রতিভা আছে আমাদের ভেতরে। আমরা যদি ইচ্ছা করি, সে পুলিশ ভাইরা থেকে শুরু করে রাষ্ট্রের বা সমাজের যে কোনো মানুষ যদি চিন্তা করেন ইন্ডিভিজুয়াল হিসেবে এবং এককভাবে বা সম্মিলিতভাবে, আমরা কিন্তু ইচ্ছা করলে এই ধরনের অরাজকতা আমরা বন্ধ করতে পারি। আমরা মোবাইলে ফেসবুকে যে সমস্ত খারাপ খারাপ বক্তব্য পাই সেগুলো আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারি। আমি মানুষের ভিতরে ধর্মভাব জাগাতে পারি। ধর্ম তো সেটাই যেটা মানুষের ভেতরে স্বচ্ছতা দেয়, মানুষের ভেতরে সাহস দেয়, মানুষকে সত্য কথা বলার সুযোগ দেয়। আমি মনে করি যে আমাদের সেই দিকে সচেতন হতে হবে। আমাদের শুধু বাইরে ঢাকলে হবে না, আমাদের মনটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে, স্খলন করতে হবে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে দৃষ্টি স্বচ্ছ আর মাথাটা পরিষ্কার। দৃষ্টিটা রাখতে হবে স্বচ্ছ আর মাথাটা রাখতে হবে পরিষ্কার, তাহলে পৃথিবীর পথ তুমি খুঁজে পাবে। আমরা শেষ হয়ে গেছে সময়, আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।